15 বছরের রাজনৈতিক পালাবদলের পরও থামছে না উত্তেজনা। রাজনৈতিক সংঘাত, হামলা, ভাঙচুর। দর্শক, আজ রাতে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করে ফেলেছে সাধারণ জনতা। এই মুহূর্তে এই মমতা ব্যানার্জি এবং তালাপতি বেজির একসঙ্গে ধ্বংসলীলা চলছে। এদিকে আজ রাতে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর বাড়িতে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে তালাপতি বিজয় এবং মমতা ব্যানার্জি। তৃণমূল কর্মীরা ভয়াবহ রূপ ধারণ করে রাজপথে নামে। সম্পূর্ণ ভারতে এই নিয়ে ধ্বংসলীলা চলছে রাজপথে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শনিবার দুপুরে দেখা গেল একেবারে হাই ভোল্টেজ নাটক। কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। প্রথম পর্যায়ে আমরা ৩,০০০ টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। সাধারণ মানুষের পেটের ভাতের অধিকার কেড়ে নেয়, ধর্মের দোহাই দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, এই বাংলায় তার স্থান নেই। এই অভূতপূর্ব দৃশ্য দেখে খোদ বিজেপি হাইকমান্ডের উপর আকাশ ভেঙে পড়ে। কারণ তারা কখনোই ভাবতে পারেনি যে তাদের নিজস্ব ভোট ব্যাংক হিসেবে পরিচিত হিন্দু সমাজই এভাবে শুভেন্দুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। নির্দেশিকা জারি হওয়ার 48 ঘন্টার মধ্যেই বাংলার 3 জেলা থেকে হুহু করে পালাচ্ছে। একটা অপদার্থ মুখ্যমন্ত্রী হতে পারে না, অপদার্থ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা অপদার্থ। ভারতের প্রত্যেকটা জনগণ এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে। আজকে দেখতে পারি শুভেন্দু অধিকারীর বাড়ির মধ্যে ভয়াবহ অ্যাকশন নেয় মমতা ব্যানার্জি এবং থালাপতি বিজয়। আপনারা দেখেছিলেন গত 15 দিন যাবৎ ভারতের রাজনীতি উত্তাল। প্রথমে হয়েছিল নির্বাচন নিয়ে, এরপর মুসলমানদের উপর বিভিন্ন অত্যাচার নিয়ে। আজকে আবার শুভেন্দু অধিকারী ফেসে যায় এবং ভারতে অসংখ্য ঘটনা ঘটে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ভারতের পরিস্থিতি এবং রাজনীতির গোপনে যে অসংখ্য ঘটনা সবকিছু তুলে ধরবো। 15 বছরের রাজনৈতিক পালাবদলের পরও থামছে না উত্তেজনা। ভোটের ফলাফলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও অশান্তির ছবি সামনে আসছে। রাজনৈতিক সংঘাত, হামলা, ভাঙচুর এবং সন্ত্রাসের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক এলাকা। এবার পরপর 3টি বাড়িতে হামলা, ভাঙচুর, মহিলাদের মারধর এবং গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যে ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার এলাঙ্গি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ প্রায় 15 থেকে 17 জনের একটি দুষ্কৃতী দল আচমকাই এলাকায় চড়াও হয়। অভিযোগ, ওই দুষ্কৃতীরা প্রথমে এলাকার বাসিন্দা তথা বিজেপি সমর্থক গোপাল জানের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর একে একে আরও 2টি বাড়িতে হামলা চালানো হয়। সব মিলিয়ে মোট 3টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সদস্যরা বাধা দিতে গেলে মহিলাদেরও মারধর করা হয়। হামলাকারীদের হাতে রেহাই পাননি পরিবারের মহিলা সদস্যরাও। শুধু তাই নয়, এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা অন্তত 3 রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ উঠেছে। গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রাণ ভয়ে অনেকেই বাড়ির দরজা জানলা বন্ধ করে আশ্রয় নেন। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আক্রান্ত পরিবারের সদস্যদের দাবি, যেসব বাড়িতে হামলা চালানো হচ্ছে সেগুলির অধিকাংশই দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ও সমর্থকদের বাড়ি। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাদের। বিজেপির দাবি, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে গোপাল জানান, আমরা এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তৃণমূলের অত্যাচার উপেক্ষা করে আমরা এলাকায় বিজেপি দলটা করতাম। যেহেতু এই বছর তারা সরকারে আসতে পারেনি, সেই জ্বালা সহ্য করতে না পেরে আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের বাড়ি ভাঙচুর করেছে, এমনকি পরিবারের মহিলারা বাধা দিতে গেলে তাদেরও মারধর করেছে। আমরা ইতিমধ্যে ভীমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা চাই অভিযুক্তরা কঠোরতম শাস্তি পাক। কর্পোরেশন, 2 দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, 3 বসিরহাট মিউনিসিপ্যালিটি, 4 পূজালি মিউনিসিপ্যালিটি, 5 তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি, 6 কন্টাই মিউনিসিপ্যালিটি, 7 কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি, 8 নলহাটি মিউনিসিপ্যালিটি, 9 বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি, 10 মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। আমি পশ্চিমবাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে 120টির বেশি ইউএলবি রয়েছে, আমরা ধীরে ধীরে সেই জায়গায় আমরা এই স্বচ্ছতার যে অ্যাপ চালু হলো এটা পৌঁছে দেওয়ার কাজ করব। मैं
मंत्री जी को बधाई देना चाहता हूं। On 9th, in presence of the Honorable Prime Minister, we took the charge of West Bengal by a popular mandate. उसका बाद पहले जो फोन सीएम का पास आया बधाई देने के लिए, काम करने के लिए, मंत्री जी मुझे फोन किया और बताया ऑनरेबल प्राइम मिनिस्टर का डायरेक्शन है, इस बार बंगाल को खड़ा करना चाहिए, रीबिल्ड करना चाहिए। मैं इसलिए उनको आभार प्रकट करता हूं। पिछले 3 हफ्ते में हम लोग वर्चुअल मोड में जल जीवन मिशन का एग्रीमेंट किया ऑनरेबल CR पाटिल का साथ 39,000 करोड़। हमारी हेल्थ मिनिस्टर नाड्डा जी का साथ हम लोग वर्चुअल किया नेशनल हेल्थ मिशन और आयुष्मान भारत के लिए। उसमें भी इस साल हेल्थ डिपार्टमेंट NHM के अंदर 2,103 करोड़ और आयुष्मान भारत के अंदर 976 करोड़ को उन्होंने सैंक्शन दिया वर्चुअली। लेकिन फिजिकली जो मिनिस्टर को हम लोग आज मिला, जिन्होंने ये स्वच्छ भारत की ऐप लॉन्चिंग भी किया और बंगाल के अंदर पावर सेक्टर में और अर्बन डेवलपमेंट में क्या क्या काम कर सकता है भारत सरकार, हमारी पश्चिम बंगाल का सरकार का साथ मिलके, वो भी पूरा विस्तार से मेरा साथ 1-1.5 घंटा से बात इस तरीके से इसके ऊपर ही बात हो रहा है। उन्होंने हर डिपार्टमेंट हाउस सेक्टर में सेंट्रल का मदद, कॉस्ट शेयरिंग बेसिस में कुछ काम और किस तरीके से मदद करके बंगाल को खड़ा करने का काम किया जाए, जो हमारी रेस्पेक्टेड प्राइम मिनिस्टर ने उन्होंने बार बार बंगाल आकर बताया। ये बंगाल में जितना भी विकास होना चाहिए था उस तरीके से विकास नहीं हुआ। ये बंगाल इन्वेस्टमेंट में स्वतंत्रता का बाद देश की 1 नंबर था। इंडस्ट्री से लेकर, एजुकेशन से लेकर, इंफ्रास्ट्रक्चर से लेकर ये बंगाल सबसे आगे था। लेकिन बंगाल बहुत पीछे चला गया और साथ साथ आप सबको मालूम है बंगाल নির্দেশিকা জারি হওয়ার 48 ঘন্টার মধ্যেই বাংলার 3 জেলা থেকে হু হু করে পালাচ্ছে। নদিয়ায় বাংলাদেশিরাও পাবে ভারতের নাগরিকত্ব, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর। অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের রাখতে পশ্চিমবঙ্গে আটক কেন্দ্র তৈরি করা হচ্ছে, হোল্ডিং সেন্টার। সিএএতে আবেদন করতে বাংলাদেশের নথি প্রয়োজন হচ্ছে, সেই ডকুমেন্ট ছাড়া সিএএতে ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। সিএএতে আবেদনে মিলবে নাগরিকত্ব, আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। নমস্কার, শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। ভোট মিটতেই রাজ্যে পালাবদল হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন সব একে একে পালাচ্ছে, বাংলা ছেড়ে পালাতে শুরু করেছে। বর্ডার এরিয়াগুলোতে পরিসংখ্যান অধিক। নির্দেশিকা জারি হওয়ার 48 ঘন্টার মধ্যেই বাংলার 3 জেলা থেকে হু হু করে পালাচ্ছে। 3 জেলায় চালু হয়ে গেল ডিটেনশন ক্যাম্প, সরকারি ভাষ্যে যা হোল্ডিং সেন্টার। এই পর্বে হোল্ডিং সেন্টার চালু হয়েছে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায়। নদিয়ায় বাংলাদেশিরাও পাবে ভারতের নাগরিকত্ব, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর। সিএএতে আবেদন করতে না পারলেও সমস্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন, এই আতঙ্ক এখন প্রহর গুনছে অনেকেই। কিভাবে নাগরিকত্ব মিলবে তা নিয়েও দ্বন্দ্বে রয়েছেন বহু মানুষ। অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের রাখতে পশ্চিমবঙ্গে আটক কেন্দ্র তৈরি করা হচ্ছে, হোল্ডিং সেন্টার। আর সেটাই খবর টাউট হতেই পালাচ্ছে হু হু করে। বর্ডার এরিয়াগুলোতে দেখছেন কিভাবে মানুষের ঢল, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, পালাচ্ছে বাংলাদেশে। কারণ তৈরি হয়েছে যে হোল্ডিং সেন্টার। আর সেই পর্বেই চলছে অপারেশন শুরু হতেই একে একে পালাতে শুরু করেছে। একদিন যারা তৃণমূলের সরকারের খাবার খেয়েছে, ঘর নিয়েছে, স্বাস্থ্য পরিষেবা নিয়েছে, তারা প্রত্যেকেই পালাচ্ছে। 18 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। খুব শীঘ্রই বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে নাগরিকদের ডিপোর্ট করা হবে। তবে সরকারি নির্দেশনামায় জারি হওয়ার পরেই
বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ 24 পরগনা, বসিরহাট, বনগাঁ, নদিয়া, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় হোল্ডিং সেন্টারের জন্য সরকারি ভবন খোঁজার কাজ যখনই শুরু হয়েছে তখনই পালাতে শুরু করেছে। প্রসঙ্গত রাজ্যের বিজেপি ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং মায়ানমারের রোহিঙ্গাদের ক্ষেত্রে 3D ফর্মুলা প্রয়োগ করা হবে। ডিটেক্ট, রিপোর্ট এবং ডিলিট এই নীতিতে চলবে সরকার। মেনে চলা হবে সিএএ, অর্থাৎ 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্র থেকে যে সমস্ত অমুসলিম এপারে এসেছে তারা সবাই শরণার্থী, বাকি সবাই অবৈধ অনুপ্রবেশকারী ধরে নিয়েই 3D তথ্য প্রয়োগ করা হবে। এ যেন মনে হচ্ছে থার্ড ডিগ্রি, বিজেপি থার্ড ডিগ্রি পেতেই সব পালাচ্ছে বাংলাদেশিরা। বাংলাদেশিরাও পাবে সেই নাগরিকত্ব। এমনও প্রশ্ন উঠে আসছে, বাংলাদেশি নথি না থাকলেও সিএতে আবেদনে মিলবে নাগরিকত্ব। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। বাংলাদেশের নথির সঙ্গে না থাকলেও এবার সিএতে আবেদন করা যাবে, কথা বলেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তার এই আশ্বাসে স্বস্তি পেয়েছে মতুয়া সমাজের, মতুয়া সম্প্রদায়ের মানুষজন। বনগাঁয় তপশিলি মোর্চার একটি অনুষ্ঠানে গিয়ে শান্তনু ঠাকুর এবং অন্যান্যরা তারা জানিয়েছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের নথির সঙ্গে না থাকলেও এবার সিএতে আবেদন করা যাবে। আর সেই আশ্বাসেই অনেকেই বুকে বল পেয়েছে, কিন্তু যারা বুকে বল পাননি তারা বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, পালা এবার বাংলা ছেড়ে। এদিকে বারবার আমরা দেখেছি মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তনু ঠাকুরও আশ্বাস দিয়েছিলেন যে এসআইআর এর নাম কাটা গেলেও কাউকে বাংলাদেশে যেতে হবে না। কিন্তু এরা যারা পালিয়ে যাচ্ছে তারা কারা? তারা কারা? কারণ এসআইআর এ অনেকেরই নাম বাদ চলে গিয়েছিল। আর তাহলে কি যারা পালিয়ে যাচ্ছে তারাই কি এসআইআর এ ঠাঁই পাননি? তারা ঠাঁই না পাওয়ার কারণে এবার তারা পালাচ্ছে, কারণ রাজ্যে পালা বদল হয়েছে। ওদিকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আবেদন দীর্ঘদিন দাবি জানিয়ে এসেছিল বিজেপি। অনেকেই আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, আবার বহু আবেদন করতে গিয়ে বাংলাদেশে নথি না থাকায় ফর্ম সম্পূর্ণ ফিল আপ করতে পারছেন না। 2 নম্বরই লোক পুলিশ দেখলে ভয় খাবে, আর আপনি 2 নম্বরই নেন, আপনি 1 নম্বর লোক, আপনি কেন ভয় খাবেন? একটা ভয় খেতে পারে যে মিথ্যা কোনো তহমত দিয়ে মুসলমানদের পাড়ার বলি বানানো হবে না, তো এই ভয়টা খেতে পারে। এটা মুসলমানরা ভয় খাচ্ছে এবং যারা শিক্ষিত হিন্দু তারাও চিন্তা ভাবনা করে ভয় খাচ্ছে। এতে এতে তো শুধু মুসলমান আমাদের ক্ষতি নয়, আমার হিন্দু মা বোন ভাইরা কাঁদছে, দেখছি তো হাউ হাউ করে কাঁদছে। তারা লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে তারা গরুর ব্যবসা করছে, তারা কি করবে? তারা কাঁদছে। এটা তো শুধু মুসলমানদের ক্ষতি নয়, এই গরুকে যে আমরা করলাম, মানে হালাল করতে নিষেধ করছি, এটা আমাদের কোনো অসুবিধা নেই, চালাক। এখানে গরু খাওয়া বারণ করা হচ্ছে, আর এই দেশ থেকে অন্য দেশে গরুর মাংস গোস্তকে প্যাকেট করে পাঠানো হচ্ছে। সারা পৃথিবীতে যত গরু রপ্তানি, মাংস রপ্তানি করা হয়, ভারতবর্ষ 2য় নম্বর আছে, 2য় স্থানে আছে। 10টা বড় বিজনেসম্যান আছে, আর 10টা গরুর মাংস যারা বিজনেস করে অন্য দেশে ইম্পোর্ট করে, যে অন্য দেশে পাঠায়, তাদের মধ্যে একজনকে মুসলমান নাই, সব অমুসলিম। আমি হিন্দু ভাইদের বলবো, কেন আমরা হিন্দু মুসলমান মারামারি করব? কেন আমরা লড়াই করব? এখানে এটা বুঝুন না। অনেকে খুব খুশি, খুব খুশি, কুরবানি দিচ্ছে না বাংলায়, মুসলমানরা কুরবানি দিতে পারছে না। এতে অনেক হিন্দু ভাইরা খুশি, অনেক হিন্দু ভাইরা কিন্তু মর্মাহত, কারণ এটা ধর্মের ওপরে আঘাত হচ্ছে বলে সব মনে করছে। ঠিক আছে, আমরা কুরবানি দেবো না, কিন্তু আমার শিক্ষিত জ্ঞানীগুণী যারা হিন্দু ভাইরা তারাও তো ভাবছে যে গ্রামগঞ্জে মানুষ গরু কুরবানি দেয়, মুসলমানরা দেয়, আর হাজার 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 গরুকে জবাই করে অন্য দেশে সাপ্লাই করা হয়, এখানে কেন বন্ধ করা হচ্ছে না? এটাও আমার হিন্দু ভাইরা, মায়েরা, বোনেরা ভাবছে। ইসলামের হুকুম হচ্ছে হালাল পশুকে কুরবানি দাও। আমরা গরু কুরবানি কেন দিই? একটা খাসি কিংবা ছাগল কিংবা দুম্বা কিংবা ওই কি ভেড়া আমরা যদি কুরবানি দিই, একটা কুরবানি একজনের নামে হয়, একটাই একজনের নামে হয়। আর গরুটা আমরা কেন দিই? গরুটা দিলে 7টা নাম দেওয়া যায়, 7 জনের নামে কুরবানি হয়। অতএব
কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে, হালাল কুরবানি দাও। যেহেতু রাজ্য সরকারের আইন, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয়, শুভেন্দু অধিকারীর পক্ষে বিপক্ষে অনেক কথা বলতেছে। Guys, এই বিষয়গুলো দেখে এবং শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্য নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।